আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো পুরোটাই হচ্ছে ই কমার্স ব্যবসায়ীদের জন্য, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, অনলাইন প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করে নিজেকে একটা প্ল্যাটফর্মে স্ট্যান্ড করাতে চাচ্ছে তাদের জন্য। তো প্রথমে সমস্যা কটা তুলে ধরি। যারা কারি ডলার খরচ করে অ্যাড রান করছে, কিন্তু সেলস ইনক্রিজ হওয়ার পরিবর্তে সেলস ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেলস কমে যাচ্ছে। যে আনুপাতিক হারে আমরা ডলারগুলো স্পেন্ড করে অ্যাডগুলো রান করছি, সে আনুপাতিক হারে আমরা সেলস পাচ্ছি না। তো এই সেলসগুলো কমে যাওয়ার কারণ কি হচ্ছে, এই সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলবো। একটু ডিউরেশনটা লং লেন্থের হবে, কিন্তু আমি বিশ্বাস করি যারা নতুন ই কমার্স ব্যবসায়ী থেকে শুরু করে মোটামুটি ভাবে একটা মধ্যম পর্যায়ে চলে গিয়েছে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত কার্যকরী। সেলস কেন কমে গেল প্রথমে আমরা ডিসকাশন করব সেই কারণটা নিয়ে। দ্বিতীয়ত করণীয় কি কি করলে আমরা সেলসগুলো আবার ইনক্রিজ লেভেলে ফিরে আসতে পারবো, আমরা সেই বিষয়বস্তুগুলো নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব আর কি। তো কথা না বলে আমি আস্তে আস্তে শুরু করতে চাচ্ছি। প্রথমত সেলসগুলো কেন কমে যাচ্ছে, যারা ভিডিওগুলো বুস্ট করে বা অ্যাডস ক্যাম্পেইন করে তারা দেখবেন যে তাদের মানে অত্যন্ত চিত্তাকর্ষক কথা প্রয়োগ করে আপনার মনে দাগ কাটার জন্য একটা কথা প্রয়োগ করবে যে ফেক কারেন্সি দিয়ে অ্যাড রান করেছে, যে কারণে সেলস ডিক্রিজ হয়ে যাচ্ছে। না, এটা একটা ভুল থিওরি। ফেক কারেন্সি দিয়ে আপনি কখনো কোনোদিন ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না, আর আপনি যদি সেটা ফেসবুকে অ্যাকসেপ্ট করে সেটা থেকে কোনো ফলপ্রসূ হবে না। তো বেসিক্যালি আমি অন্যান্য যদি ওরা যেরকমটা বলে রিয়েল কারেন্সি দিয়ে যদি আমি $10 পরিবর্তে 100টা সেলস পেয়ে থাকি, ফেক কারেন্সিতে যদি আমি যদি 90টা পাই, তাহলে কিন্তু ওটা ফেক কারেন্সি না। ফেক কারেন্সি তো হওয়ার কথা না। ফেক কারেন্সি কখন হবে, যখন আমি 100 সেলসের বিপরীতে সেলস পাচ্ছি শুধুমাত্র 10 থেকে 15টা বা 20টা, তাহলে বোঝা যাবে সেটা একটা ফেক কারেন্সি। তো বাস্তবিক অর্থে যারা ফেক কারেন্সির কথা তুলে ধরার চেষ্টা করছে আপনি তাদের কথায় কখনোই কান দেবেন না, এটা মোটেও না। তো সেলস কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণটা, আপনি যাকে দিয়ে অ্যাড রান করিয়েছেন, মানে যে ডিজিটাল মার্কেটারকে দিয়ে অ্যাড রান করিয়েছেন, তার বিষয়ে একটু পরে আসব। আপনার মধ্যে কি কি ত্রুটি থাকতে পারে বা ত্রুটি আছে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করছি। প্রথমত আপনি একবার ভেবে দেখেন যে আপনি যে প্রোডাক্টটা চয়েস করেছেন অডিয়েন্সদের জন্য, সে প্রোডাক্টটা কেমন, সে প্রোডাক্টের মার্কেট ভ্যালু কেমন, তার চাহিদাটা কেমন। অনেক ই কমার্স ব্যবসায়ী কিন্তু আছে যারা মানে একদম স্মুথলি স্টার্ট করতে চায়, স্টার্ট আপ পয়েন্টে অনেক স্লো ভার্সনে স্টার্ট করে, কিন্তু ওনার মার্কেট ভ্যালু, মার্কেট রিসার্চ এইটা সম্পর্কে কতটুকু নলেজ আছে, ওই প্রোডাক্ট কতটুকু মার্কেট দখল করতে পারবে এই বিষয়ে তার কতটুকুই বা দখল আছে, জ্ঞান আছে। ধরেন আমি একটা স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে যদি অ্যাডস ক্যাম্পেইন করি, তাহলে আমি মার্কেটে যদি ডলারের শক্তিমত্তার কারণেও যদি প্রাথমিক দিক থেকে সেলস বেশি পেয়ে থাকি, পরবর্তীকালে সেই প্রোডাক্ট ডিফল্ট করবে, আলটিমেটলি সেই প্রোডাক্ট ফল করবে। এটা আমরা বাস্তবভাবে পরীক্ষিত। আমি একটা আপনাদের সামনে বাস্তব এক্সাম্পল তুলে ধরছি। আমি আমার মার্কেটিং এক্সপিরিয়েন্স থেকে, আমি আগের টিউটোরিয়ালগুলোতে উল্লেখ করেছি সেটা, যে আমি কেয়া কসমেটিক্স লিমিটেডে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেছি। তো শুধু কেয়া কোম্পানি না, প্রত্যেকটা কোম্পানিতে যেমন ফাস্টেবল প্রোডাক্ট আছে, ঠিক তেমনি স্লো মুভিং প্রোডাক্ট আছে। তো স্লো মুভিং প্রোডাক্ট কোনগুলো, যেমন ধরেন থালা বাসনের জন্য ডিশওয়াশ বার থাকে, ডিশওয়াশ লিকুইড থাকে, আবার টয়লেট পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার থাকে। তো আমি যদি টয়লেট ক্লিনার নিয়ে আমি এমন আউটলেট দেখেছি, টয়লেট ক্লিনার আমি 6 পিস দিয়ে রেখেছি বা 1 ডজন দিয়ে রেখেছি, সেই 1 ডজন বা 6 পিস প্রোডাক্ট শেষ হইতে সময় লেগে গেছে কোনো আউটলেটের জন্য 6 মাস, 8 মাস, কোনো আউটলেটে 1 বছর। তার মানে আমি যে প্রোডাক্ট কিন্তু ঠিকই কোয়ালিটিফুল, হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে ওই প্রোডাক্ট বাজার দখল করার ক্ষমতা কতটুকু রাখে, এটা আপনাকে দেখতে হবে। এটার উপরে আপনাকে বেজ করে আপনাকে স্টার্টআপ পয়েন্ট থেকে শুরু করে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনাকে সেই রিসার্চটা করে যেতে হবে। যদি আপনি এরকম স্লো মুভিং প্রোডাক্টের উপরে ডিপেন্ডস করে আপনি যদি ই কমার্স ব্যবসায়ী ক্ষেত্রে টিকে থাকতে চান, তাহলে আপনি কখনো পারবেন না। আমি আমাকে দিয়ে আরেকটা এক্সাম্পল দিচ্ছি।
আমি একজন ডিজিটাল মার্কেটর। আমি যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলো কাদের জন্য তৈরি হবে? শুধুমাত্র যারা ই কমার্স ব্যবসায়ী, বাস্তবিক অর্থে কিন্তু তাদের জন্যই কার্যকরী হবে। আদারওয়াইজ যারা অন্য কোনো পার্সন আছে তাদের জন্য কিন্তু খুব বেশি কাজে লাগবে না, বা তাদের কাছ থেকে ভিউ খুব বেশি আমি পাবো না। তাহলে কি আমি ভিডিওগুলো মেক করছি, আমার ভিডিওগুলো মেক করার একমাত্র কারণ হচ্ছে যারা ই কমার্স ব্যবসায়ী তাদের কাছে ভিডিওটা যখন পৌঁছাবে আশা করছি রেসপন্স পাবো। তাহলে আমার টার্গেট যে অডিয়েন্সগুলো আছে শুধুমাত্র তারা কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবো, এই টপিকের উপর যদি আমি ভিডিও মেক না করে আমি যদি স্পোর্টসের উপর ভিডিও মেক করতাম, নিউজের উপর ভিডিও মেক করতাম, বা এমন কিছু টপিক আছে যেটা কমন, মানে যে টপিকটা ছেলেও দেখে মেয়েও দেখে, ইভেন 18 বছর থেকে প্রায় 50 বছর বা 60 বছর পর্যন্ত সমস্ত অডিয়েন্সকেই কাউন্ট করা সম্ভব হয়। আমি যদি টার্গেট অডিয়েন্স যদি তাদেরকে রাখতাম, সেই টপিকের উপর যদি ভিডিও মেক করতাম, তাহলে কিন্তু আমার ভিডিওটা আসলে স্লো মুভিং হতো না। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তাহলে কেন এটাকে টার্গেট করে করছেন, ভিডিও মেক করছেন? বা আমাদের হিসাবটা ভিন্ন, আমাদের এটার পেছনে একটা উদ্দেশ্য থাকে। যখন আপনি একজন ই কমার্স ব্যবসায়ী, আপনি যখন ভিডিওটা দেখবেন, তার মানে আপনি ভাববেন যে আমি ডিজিটাল মার্কেটর, বা আমি এই কাজগুলো পারি। আমার ভিডিও মেক করার উদ্দেশ্য এটা না যে আমি ভিডিওর মাধ্যমে বিশাল একটা গ্রোথ নিতে পারবো বাংলাদেশের মার্কেট প্লেসে, ইউটিউব প্ল্যাটফর্মে। আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওটা দেখে একজন ই কমার্স ব্যবসায়ী কিছুটা হলেও উপকৃত হোক, আর কিছুটা আমি নিজে যেন উপকৃত হই। নিজে কেন, আমার ভিডিওটা যদি ই কমার্স ব্যবসায়ী 500 জন ব্যক্তি দেখে, আমি বিশ্বাস করি 20 জনের কাছ থেকে আমি ফিডব্যাক পাবো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু আপনার বিষয়টা ভিন্ন। আপনি হচ্ছে একজন ই কমার্স ব্যবসায়ী, আপনি প্রোডাক্ট সিলেকশনে যদি আপনি ভুল করে থাকেন, আপনার প্রোডাক্ট যদি স্লো মুভিং হয়ে থাকে, তা প্রাথমিক পর্যায়ে ডলারের শক্তিমত্তার কারণে এবং লোকেশন সঠিকভাবে ট্রেস করার কারণে প্রথম দিকে যদি আপনি কাঙ্ক্ষিত সেলস পেয়েও থাকেন, পরবর্তীকালে আপনাকে দিন দিন সেলস হারাতে হবে। এটা যতই আপনি বীর বাহাদুর হন, যতই আপনার ডলারের শক্তিমত্তা থাকুক, যতই আপনার 100% লোকেশন ট্রেস হয়ে থাকুক, কাজ হবে না। এটা হচ্ছে বাস্তবতা তুলে ধরছি আপনার পিছনে। আপনাকে একটা গল্পের মাধ্যমে বুঝাই। একটা বানর একটা রাজার মুকুট চুরি করে এনেছে। ওই মুকুটটা পরার পরে অন্যান্য বানরকে জিজ্ঞেস করেছে যে আমি যে মুকুটটা পরেছি আমাকে কেমন লাগে। কিছু বানর অ্যান্সার করেছে যে বা আপনাকে তো রাজার মতো লাগে। একটা বানর আছে যে সত্যি কথা বলে, সে বলেছে যে আপনি যতই রাজার মুকুট পরেন আপনি কিন্তু বানর। তো আমি যে কথাগুলো বলছি এটাই বাস্তব। যত তেতো লাগুক বা যত মিষ্টি লাগুক, আমার জায়গা থেকে আমার কিছু করার নেই। বাস্তবতা আপনি বোঝেন। আপনি একটা স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে মার্কেটে লঞ্চ করে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু আপনি কখনোই ভাবেননি এই প্রোডাক্ট বাজার দখল করার ক্ষমতা কতটুকু রেখেছে, এটা কিন্তু ভাবেনি। প্রাথমিক দিক থেকে যখন আপনার অ্যাডস ক্যাম্পেইনগুলো সঠিকভাবে লোকেশন ট্রেস হয়েছে, সেই সাথে ডলারের শক্তিমত্তার কারণে, মানে অন্যান্য ব্যক্তিরা $5 স্পেন্ড করেছে পার ডে, আপনি খরচ করেছেন $60, $2 বেশি স্পেন্ড করার কারণে ফেসবুক আপনাকে কাঙ্ক্ষিত সেলস দিয়েছে। কিন্তু আপনি কখনোই চিন্তা করেননি এই প্রোডাক্ট কতদিন পর্যন্ত অডিয়েন্স এটাকে নিতে পারে, একসেপ্ট করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কখনো ভাবেননি। একজন কাঁচামরিচ, মানে একটা কাঁচামাল যারা বিক্রি করে, কাঁচামরিচ, আলু, পটল, পেঁয়াজ, এই যে যারা পণ্যগুলো বিক্রি করে, আপনি একবার ভাবেন বাজার দখল করার ক্ষমতা আলুর কতটুকু আছে, পেঁয়াজের কতটুকু আছে, কাঁচামরিচের কতটুকু আছে, বা পটলের কতটুকু আছে, এই বিষয়টা একবার ভাবেন। তো প্রোডাক্ট সিলেকশনে আপনি যেহেতু বিগত দিনগুলোতে কিছু অ্যাডস ক্যাম্পেইন করে ফেলেছেন, হ্যাঁ, আজকে টিউটোরিয়ালটা যারা মধ্যম পর্যায়ের ই কমার্স ব্যবসায়ী তাদের জন্য অত্যন্ত কার্যকরী। যদি আপনি কিছু অ্যাডস ক্যাম্পেইন করে থাকেনি, তাহলে আপনাকে যে বিষয়গুলো থেকে সরে আসতে হবে সেটা হচ্ছে স্লো মুভিং প্রোডাক্ট থেকে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলো হতে পারে? আপনি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারা ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে, তাহলে সে মার্কেট প্লেসে টিকে থাকতে পারে, অর্থাৎ তার কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে আরো কিছুদিন লং লাস্টিং করতে পারে। তো অনুরূপভাবে আপনার প্রোডাক্টটা যেন সেরকম ক্রিয়েটিভিটি তৈরি হয়ে যাবে। এরকম কমন অসংখ্য প্রোডাক্ট আছে।
যেমন ধরেন কিছু চশমা আছে, চশমা কিছু কমন চশমা নিয়ে কাজ করবেন, যে কমন চশমাগুলো সার্বজনীন ভাবেই ব্যবহার করে থাকে। যেমন একটা 15 বছরের বালক থেকে 50 বছরের বৃদ্ধ পর্যন্ত যাদের চোখের পাওয়ারের সমস্যা নেই, তারা নর্মালি অ্যাজ ইউজুয়াল ভাবে ব্যবহার করতে পারে, অথবা 40 বছর পর্যন্ত আপনি টার্গেট যদি করতে পারেন, চশমা নিয়ে কাজ করতে পারেন। আপনি কিছু কমন টি শার্ট আছে যে ইয়াং জেনারেশন, হ্যাঁ, আপনি যদি 15 থেকে 35 বছর পর্যন্ত টি শার্ট নিয়ে তাদেরকে নিয়ে কাজ করাতে পারেন, তাহলে আপনি ভালো রেসপন্স পাবেন। আবার কিছু কমন প্রোডাক্ট আছে, যেমন ধরেন পাঞ্জাবি আছে, শার্ট আছে, ট্রাউজার আছে, বা জুতা আছে। জুতা এমন কিছু কেটস আছে যেগুলো আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, বা ভালো মানের কিছু ঘড়ি আছে যেগুলো প্রায় প্রয়োজন। যতই মোবাইলে ঘুরে থাকুক, আপনি দেখবেন এই প্রোডাক্টগুলো যথেষ্ট মার্কেটে রানিং অবস্থায় আছে। তো এক্সেসরিজের যে বিষয়বস্তুগুলো আছে, আমরা সেদিকে না যাই, আমরা মানে ওয়েটেবল লেন্থেবল যে প্রোডাক্টগুলো আছে। আবার মেয়েদের কিছু প্রোডাক্ট আছে, যেমন শাড়ি, বোরকা, অনেক মেয়েদের অসংখ্য প্রোডাক্ট আছে যারা মেয়েরা এটা পছন্দ করে। একবার ভাবেন, আমাদের দেশে বলতে গেলে 12 থেকে 14 বছর, মানে 12 থেকে স্টার্ট আপ বলা চলে, 12 থেকে প্রায় 45 বছর পর্যন্ত মেয়েরা কিছু কমন আইটেম আপনি একটু যদি ট্রেস করতে পারেন, কিছু কমন আইটেম থাকে, যে কমন আইটেমগুলো এই ধরনের মেয়েরা ইউজ করে থাকে সার্বজনীন। আপনি যদি তাদেরকে ট্রেস করতে পারেন, বা ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি যদি মার্কেট প্লেসে চলে আসতে পারেন, তাহলে আপনি দেখবেন টিকে আছেন। একটা কথা হচ্ছে, ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটে লঞ্চ করব, একটা বোরখা। এমন একটা বোরকার সাইজ বা থিকনেস এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, তো আমরা সেদিকে না যাই। একবার ভাবেন, আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে যদি আমরা 20 কোটি ম্যান হয়ে থাকি, তাহলে ধরেন কমপক্ষে 7 কোটি আমরা ম্যান পাবো যেগুলো ওমেন, কমপক্ষে। মানে এখনো পর্যন্ত মোটামুটি ফ্যাশনেবল স্টাইলে তারা লাইফ লিড করে, এমন ওমেন পাবো আমরা কমপক্ষে 5 কোটি, যারা ফ্যাশনেবল লাইফ লিড করে। তো এমন লাইফ যদি লিড করে থাকে যারা বোরকা ইউজ করে, তা আমরা যদি বোরকাকে টার্গেট করি, আমরা ওই ইন টোটাল বাংলাদেশ মার্কেট প্লেস যদি দখল করতে চাই, তাহলে আমরা 5 কোটি অডিয়েন্স পাবো। তাহলে আমাদের যে ক্যাটাগরি, যে প্রোডাক্ট, সেটা কি? বোরকা। তা আমার সেলস তো 5 কোটি দরকার না। 5 কোটি বোরকা হলে আপনি হিসাব করছেন, যদি 100 টাকা করে প্রফিট করেন, তাহলে কত কোটি টাকা আপনার প্রফিট হচ্ছে? 5 কোটি তো আপনি সেলস করতে পারবেন না। আপনি জাস্ট 1 কোটি সেলস করেন বোরকা, 2 মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে, 6 মাসে, জাস্ট 6 মাসে 1 কোটি বোরকা সেলস করেন, তাহলে দেখেন আপনার ব্যবসাটা কোথায় গিয়ে দাঁড়ায়। ইভেন 6 মাসে অন্য একটা প্রোডাক্ট টার্গেট করেন, মেয়েদের এমন একটা আইটেম যে আইটেমটা অনেকেই পছন্দ করে। জুয়েলারি কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, আমি নাম বলবো না, জুয়েলারিতে আপনি পদার্পণ করতে পারেন, যেটা আমরা 5 কোটি অডিয়েন্স ওমেন আমরা অবশ্যই পাবো। এখন কথা হচ্ছে, ভাই আমরা তো অল বাংলাদেশ ট্রেস করতে পারবো না। না, অল বাংলাদেশ তো আপনি ট্রেস করতে পারবেন না। ওই যে আপনাকে মাস বাই মাস করা হলো, এই মাসে আপনি যদি রাজশাহী ডিস্ট্রিক্টকে টার্গেট করেন, অন্য মাসে আপনি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টকে টার্গেট করেন, অন্য মাসে ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, মানে বিভিন্ন মান্থে বিভিন্ন অ্যাডস এর জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টকে ট্রেস করেন। তার আগে একটা কথা বলে রাখি, স্টার্টিং মোমেন্টে আপনি যে জায়গা থেকে অ্যাডসটা ক্যাম্পেইন করাতে চাচ্ছেন, ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুর লোকেশনে, প্রাথমিক পর্যায়ে আপনার হবে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন গুলো হবে আপনার কাছাকাছি এরিয়াতে, যেন সে প্রোডাক্টটা আপনি খুব দ্রুত বা অল্প সময়ে বা খুব সুন্দর করে তাদের কাছে পৌঁছতে পারেন। তাতে করে রিমার্কেটিং বা রিটার্গেটিং এর পসিবিলিটি আরো বহুগুণ বাড়বে। হ্যাঁ, তো আমরা একটা সমস্যার কথা বলেছিলাম যে প্রোডাক্ট সিলেকশনে যদি আপনি ভুল করে থাকেন, তাহলে আপনার ব্যবসাটা দিন দিন ফল্ট করবে। আপনাকে সেই জায়গা থেকে সরে এসে কোনো রানিং প্রোডাক্টে ফিরে আসতে হবে। এখন ধরেন আপনি যদি ভাবেন যে আলু, পটল, কাঁচামাল যারা বিক্রি করে, আলু যদি আমি প্রতিদিনই আমার দোকানে রাখি, বলেন আমার কি সমস্যা? আমি যদি আলুর উপর বিজনেস করি, তাহলে আমার কি সমস্যা? এটা একবার ভাবেন। আমি বিশ্বাস করি কোনো সমস্যা কখনো কোনো কালায়ও হবে না, যেহেতু এটা একটা কমন প্রোডাক্ট। একবার ভাবেন যে বোরকাগুলো যে আছে, আমি বলেছি যে আমার 5 কোটি সেলস প্রয়োজন নেই, 1 কোটি সেলস প্রয়োজন, তাও 6 মাসে। তাহলে মাসে কত সেলস পড়লো? এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে ডে বাই ডে। তো যারা বলে আমার ভিডিওগুলো আমি ন্যাচারাল করার চেষ্টা করি, সেটা এই কারণে
অনেকে ন্যাচারাল জিনিস পছন্দ করে, এই জন্য আমি ন্যাচারাল ভাবে এগুলো তো করে তৈরি করছি। তো অনেকে ভাবে যে ভাই আমি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে চাচ্ছি, তাহলে এটা কি হয়? আপনি দেখবেন যে প্রথম দিকে অনেক সুবিধা পাবেন, কিন্তু ওই ব্যবসাটা দিন দিন আপনি পজিশন হারিয়ে ফেলবেন। আপনার পজিশন যখন আপনি তৈরি করবেন, সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাংলাদেশের মার্কেট প্লেসে পজিশনটাকে টিকিয়ে রাখা। তো পজিশনটাকে টিকিয়ে রাখতে গেলে আপনাকে কমপক্ষে 2 থেকে 3টা বা 4টা বা 5টা প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেসে চলে আসতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিমান্ড হবে হাই লেভেল, আই ক্যাচিং ডিমান্ড হবে। এটা এই প্রোডাক্ট দেখলে মানুষ যদি নাও কেনে, ওই অডিয়েন্স কমপক্ষে যেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আপনার ভিডিও দেখতে বাধ্য, কারণ আপনার প্রোডাক্ট কমন। এইখানে আপনাকে মানে চোখ রাখতে হবে। কিন্তু যারা চিন্তা করে যে একজন ডিজিটাল মার্কেটারের কারণে আমি সেলস হারিয়ে ফেলেছি, না ভাই, একটা ডিজিটাল মার্কেটারের দিকে পরে আসছি। তারা কোন কোন সমস্যার কারণে কাঙ্ক্ষিত সেলস আপনাকে দিতে পারে না, সেটার বিষয়ে পরে ফিরে এসছি। আপনি একজন ই কমার্স ব্যবসায়ী, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন। একটা সমস্যা আমি বলে দিলাম এবং তার কারণ বলে দিলাম যে আপনাকে কি করতে হবে। স্লো মুভিং প্রোডাক্ট থেকে ফিরে এসে আপনাকে ফাস্টেবল প্রোডাক্টে ফিরে আসতে হবে। আপনার সমস্যা, আপনি স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা স্টার্ট করেছেন, আপনার জন্য করণীয় হচ্ছে আপনাকে ফাস্টেবল প্রোডাক্টে ফিরে আসতে হবে। এটা হচ্ছে আপনার। আরেকটা হচ্ছে সেলস কোন কারণে ফল্ট করতে পারে, সেটা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় মার্কেটার হচ্ছে ফেসবুক নিজে। ভাই আপনি একজন ই কমার্স ব্যবসায়ী, আমি একজন ডিজিটাল মার্কেটার, এবং আরেকটা ব্যক্তি আছে অডিয়েন্স, আরেকটা ব্যক্তি আছে ফেসবুক। এই চারটাকে রিসার্কেল হচ্ছে, এই 4টা প্ল্যাটফর্মের উপরে, 4টা রিসার্কেলের উপরে আপনার সেলস ডিপেন্ড করছে। তো আপনি একজন ই কমার্স ব্যবসায়ী, ধরেন আপনার প্রোডাক্ট ফাস্টেবল, আবার যে ডিজিটাল মার্কেটার সেও ধরেন কোনো ভুল করেনি, তারপর সেলস ফল্ট হচ্ছে। এটা কেন হচ্ছে? এইখানকার কারণ হচ্ছে ফেসবুক এই ফল্টটা নিজে করেছে। কেন নিজে করেছে, কিভাবে নিজে করেছে? যখন একটা ডিজিটাল মার্কেটাল অ্যাডস গুলোকে ক্যাম্পেইন করেছে, তখন আপনাকে দেখবেন যখন ডলারের মাধ্যমে অ্যাডস গুলো ক্যাম্পেইন হয়, তখন ফেসবুক কিন্তু আলটিমেটলি একটা এস্টিমেট দেয় যে এতগুলো আপনি অডিয়েন্স পাবেন। হ্যাঁ, ধরুন আমি 7 দিনের জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন করলাম, পার ডে আমি 1500 বা 2000 করে অডিয়েন্স পাবো, সাপোজ ধরে নিচ্ছি। তো ফেসবুক এই এস্টিমেটটা কেন দিল? ফেসবুক এই এস্টিমেটটা দেয় হচ্ছে এটাই তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। ও যদি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ক্লায়েন্টের খোঁজ না দেয়, তো আমি তো অ্যাডস ক্যাম্পেইন করব না। তখন অ্যাডস ক্যাম্পেইনটাকে লোভনীয় করার জন্য ফেসবুক নিজে বেশি করে অডিয়েন্স শো করে, যে আপনি 2000 থেকে শুরু করে 5000 পর্যন্ত অডিয়েন্স পার ডে পাবেন সাপোজ। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে লোকেশনে, যে প্রোডাক্টের উপর বেস করে আমরা অ্যাডটাকে রান করেছি, ওই লোকেশনটাতে ধরেন আমরা গাজীপুর কোনাবাড়িতে আশেপাশে 10 কিলোমিটার ট্রেস করে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করেছি। প্র্যাকটিক্যালি এই 10 কিলোমিটারের মধ্যে পার ডে 500 ক্লায়েন্ট পাওয়া যাবে না, কিন্তু ফেসবুক আপনাকে এস্টিমেট দিয়েছে কত? 2000 থেকে 5000। আপনি বলেন বাস্তবিকে আসলে 2000 থেকে 5000 অডিয়েন্স পাওয়া যাবে বা সেলস পাওয়া যাবে? এটা আদৌ কোনো কালেও সম্ভব না। ফেসবুক সবচেয়ে বড় একটা চমকপ্রদ বিজ্ঞাপন আপনাকে শো করেছে। ফেসবুকের আরো কি কি বিজ্ঞাপন বা ফিচার আছে, যেমন ধরুন ওরা আপনাকে মেসেঞ্জার দিয়েছে, আপনাকে ফ্রিতে চ্যাট করতে দিয়েছে, আপনাকে ভিডিও কলে কথা বলতে দিয়েছে, আপনাকে একটা কিছু পোস্ট করার পারমিশন দিয়েছে ফ্রিতে, অনেক কিছু। আপনি যদি ই কমার্স ব্যবসায়ী না হন, একটা পার্সোনাল যদি প্রোফাইল আপনার থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক কিছু পোস্ট করতে পারছেন, অন্যদের কাছে লাইক রিঅ্যাকশন করতে পারছেন। এটা আপনাকে ফ্রিতে দিয়েছে। এটা কেন দিয়েছে? আপনি ফেসবুকের প্রেমে যেন পড়েন, ফেসবুকের প্রেমে পড়ানোর জন্য আপনাকে ফেসবুক এই ফিচারগুলো দিয়েছে। তো আমি যে অ্যাডস ক্যাম্পেইনের কথাটা বলছি, বিষয়টা আপনি গুরুত্বপূর্ণ সহকারে মাথায় রাখবেন। আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা যখন একটা অ্যাডসটাকে ক্যাম্পেইন করি, বাস্তবতা হচ্ছে খুব লোভনীয় ভাবে, খুব চমকপ্রদ ভাবে আপনার সামনে এমন একটা এস্টিমেট শো করেছে যে আপনি তখনই প্রেমে পড়তে বাধ্য। 2000 থেকে 5000 পর্যন্ত আপনি পার ডে পাবেন, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল ওখানে গিয়ে দেখা গেল যে ওখানে সেরকমটা আর পাচ্ছেন না। এটাই হয়, যে কারণে পর্যাপ্ত পরিমাণ ডলার কস্ট হওয়ার পরেও আপনি কাঙ্ক্ষিত সেলস পাচ্ছেন না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে পরিত্রাণ পেতে আপনাকে বিশেষ কোনো কৌশল অবলম্বন করতে হবে না, আপনাকে জাস্ট শুধু লোকেশনটা পরিবর্তন করতে হবে, আর কিচ্ছু না।
আমি সমস্যাটা বললাম এবং করণীয়টা বলে দিলাম। আপনাকে শুধু লোকেশনটা পরিবর্তন করতে হবে, আপনাকে ডিজিটাল মার্কেটার পরিবর্তন করতে হবে না, আপনার প্রোডাক্ট পরিবর্তন করতে হবে না, আপনার যে রেশিও অনুপাতে ডলার খরচ করেছেন সেটা পরিবর্তন করতে হবে না। আপনাকে জাস্ট পরিবর্তন করতে হবে সেই লোকেশনটা। বাস্তবে সেই লোকেশনে সেই সময় সেই জিনিসটা পাওয়া যায় নাই, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু কোনো ব্যক্তি যারা বলে থাকে যে ফেক ইউএসডি ফেক কারেন্সি ইউজ করে অ্যাডস ক্যাম্পেইন করেছে, যে কারণে কাঙ্ক্ষিত সেলস পাচ্ছি না, এটা একটা রং থিওরি, এটা একটা ভুল থিওরি, এটা হবে না ভাই। 5 আর 5 10 হয়, এটা একটা কমন থিওরি, কিন্তু 9 আর 1 যে 10 হয়, এটা কিন্তু কমন থিওরি না। কমন থিওরি না বলেই এটা কম মানুষ ব্যবহার করে। এইটা একটা কমন থিওরি যে সে ফেক কারেন্সি ব্যবহার করেছে, এটা কমন থিওরি। আনকমন থিওরি কোনটা? কমন থিওরি হচ্ছে বাস্তবে আমরা পর্যাপ্ত পরিমাণ কারেন্সি স্পেন্ড করার পরেও প্র্যাকটিক্যালি সেই লোকেশনে সেই অডিয়েন্সগুলো আসলে নেই, যে কারণে ফেসবুক বাধ্য কেন? আলটিমেটলি সেই সেলস কমে আসার কথা। ফেসবুক চুপে চাপে ঘোপে কাপে কিন্তু একটা কাজ করে যে 10 কিলোমিটারের মধ্যে যদি লোকেশন ট্রেস করে আমরা অ্যাডস ক্যাম্পেইন করি, সেখানে যদি একেবারেই নগণ্য সেলস হয়, তখন আশেপাশে এরিয়াগুলোকে নিজে থেকে ওরা অ্যাডসগুলোকে শো করে কিছুটা সেলস বাড়িয়ে দেয়। কিন্তু একটা যে পর্যাপ্ততার যে সেলস পাওয়ার কথা ছিল, যে আমি 2000 থেকে শুরু করে 5000 সেলস পাবো, সেটা আপনি আজীবনেও পাবেন না। সর্বোচ্চ যেখানে সেলস হওয়ার কথা ছিল আপনার 100, লোকেশনটা ওরা নিজে থেকে গোপনে চেঞ্জ করে নিয়ে কিছুটা সেলস বাড়িয়ে দিতে পারে। যেখানে আপনি পার ডে যে বিগত 2 দিনে আপনি সেলস পেয়েছেন 200, তার মানে পার ডে 100 করে, আপনাকে বিগত আগামী যে 5 দিন আছে, 7 দিন মেয়াদের যে অ্যাডসটা, সেই 5 দিনে আপনাকে সেলস দেবে পার ডে 150 বা 200। এই যে সামান্য একটা ইন্টারেস্ট ওরা করতে পারে, কিন্তু ফেসবুক কিন্তু ওর নিজের দুর্বলতাটা কখনো কোনোদিন কোনো কালেও প্রকাশ করে না। তো কাজী ভাই, আপনি একজন ই কমার্স ব্যবসায়ী, আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে সেলস যেহেতু এখানে কম পাইলাম, তাহলে কারণটা কি হতে পারে। আপনি দেখেন যে আপনার টার্গেট অডিয়েন্স যদি ঠিক থাকে, ডিটেল টার্গেটিং ঠিক থাকে, রিমার্কেটিং সবকিছুই যদি ঠিক থাকে, তাহলে সেলসটা কম হলো কেন? প্রোডাক্ট ডিমান্ডেবল রানিং, সেলস কম হলো কেন? সেলসটা কম হওয়ার কারণ ভাই, আপনার যে লোকেশনে একটা শো করিয়েছেন, সেই লোকেশনে হতেই পারে সেই সময় সেই অডিয়েন্সটা নেই। তার জন্য আপনাকে কারেন্সি চেঞ্জ করতে হবে না, প্রোডাক্ট চেঞ্জ করতে হবে না, ডিজিটাল মার্কেটারকে চেঞ্জ করতে হবে না, আপনাকে জাস্ট লোকেশনটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনি এটা খুঁজে পাবেন। তো মোটামুটি ভাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী, আপনার যদি মনে হয় যে আমার সাথে কানেক্টেড থাকলে আপনার কিছুটা উপকার হবে, তাহলে আপনি কানেক্ট থাকতে পারেন বা আমার সাথে কমিউনিকেট রাখতে পারেন। আর যদি মনে হয় যে না, আমার মাধ্যমে আপনি সেরকম কোনো কিছু পাবেন না, তাহলে আপনি যোগাযোগ নাও রাখতে পারেন, আমার কিছুই আসে না বা কিছুই করার নেই। তো ভালো থাকবেন সবাই। সর্বশেষ ই কমার্স ব্যবসায়ীদের জন্য আরো একটা পরামর্শ, আপনি যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে আপনি মার্কেট প্লেসে আসেন না কেন, আপনাকে প্রতিদ্বন্দ্বী করে টিকে থাকতে হবে, এটাই কাজ। এখন একটা ক্রিকেট টিম ধরেন 350 রানের টার্গেট দিয়েছে 50 ওভারের ম্যাচে, তা আপনাকে ভাবতে হবে অপোনিয়ন টিম বা অপোজিট টিম যদি 350 এর টার্গেট দিয়ে থাকে 50 ওভারে, তা আমাকে তো 340 45 বা 320 30 করতে হবে, কাছাকাছি তো যেতে হবে। তো এই প্রতিযোগিতা করতে গেলে সব সময় আপনাকে মাথায় রাখতে হবে এর পূর্ববর্তী ব্যবসায়ী কি কি করেছে, কোন কোন কাজ করেছে, কোন কোন প্রক্রিয়াতে করেছে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। ভাই, আপনি পর্যাপ্ত পরিমাণ ডলার ব্যয় করছেন, ডিজিটাল মার্কেটারকে দোষ দিচ্ছেন, এটা কোনো সলিউশন না, এটা কোনো কালেও সলিউশন না। সলিউশনটা কোথায় লুকিয়ে আছে সেটা আপনাকে ভাবতে হবে। একটু লোকেশন চেঞ্জ করতে হবে, অথবা ওই লোকেশনে হতে পারে অন্য প্রোডাক্ট খাচ্ছে, এইভাবে ঘুরে ফিরে আপনাকে কাজ করতে হবে। আর সবচাইতে যেটা স্বাভাবিক প্রক্রিয়াটা হচ্ছে, ব্যবসা এমন একটা জিনিস, হ্যাঁ, এই মাসে যদি আমি কাঁচামরিচ বিক্রি করে থাকি 10 কেজি, আগামী মাসে সেম লোকেশনে 10 কেজি বিক্রি করবো, এমন কোনো থিওরি ব্যবসাতে নেই। এটা হচ্ছে ব্যবসার সর্বশেষ এবং স্ট্রং থিওরি, যে থিওরিটা প্রত্যেকটা বিজনেসম্যানকে এটা মানতে হবে। আমি আপনাকে কমন থিওরি, আমার কমন এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। আমি যেহেতু অফলাইনে মার্কেটিং এ চাকরি করেছি প্রায় 7 বছরের মতো, একটা প্রোডাক্ট থালা বাসনের ডিশওয়াশ লিকুইড আমাকে কোম্পানি কর্তৃক টার্গেট দেওয়া হয়েছিল
আমি এক মাসে বিক্রি করেছি 1400 পিস, 1400 পিস সেল করেছি এক মাসে। তার পরের মাসে আমি আর 600 পিসও বিক্রি করতে পারি নাই। অথচ তার পরের মাসে সবচাইতে বেশি কষ্ট, সবচাইতে বেশি পরিশ্রম হয়েছে আমার। এটার কারণ কি? সেম লোকেশনে ওই প্রোডাক্ট খাওয়ার মতো ক্যাপাসিটি আর ছিল না। কিন্তু আমাকে তো আমি ভুল করেছি কোথায়? আমি তো লোকেশন চেঞ্জ করি নাই, সেম লোকেশনে সেম প্রোডাক্ট নিয়ে দৌড় করেছি, যে কারণে আগের মাসে 1400 প্রোডাক্ট সেল করার পরেও পরবর্তী মাসে আমি 1400 প্রোডাক্ট সেলস করতে পারি নাই। তো স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে আগের মাসে, রানিং মাসে, আগামী মাসে সেম কোয়ান্টিটি বিক্রি করতে পারবেন, এটা এমন কোনো যুক্তি, এমন কোনো কথা নেই। কোয়ান্টিটি পরিবর্তন হবে, এই কোয়ান্টিটির এগুলো একটু পরিবর্তন হবে, এগুলো স্বাভাবিক প্রসেস। একজন ই কমার্স ব্যবসায়ীকে সবচাইতে স্ট্রং যে রুলস, সেই রুলসের কথা এখন তুলে ধরছি। স্ট্রং রুলস হচ্ছে আপনার পর্যাপ্ত কারেন্সি আছে, সুন্দর একটা লোকেশন ট্রেস করতে পেরেছেন, ভালো একটা ডিজিটালের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন করাতে পেরেছেন, কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি নেই, আবার কোয়ান্টিটি থাকলেও প্রোডাক্টের কোয়ালিটি নেই। সর্বপ্রথম আপনি সেই দিকে চোখ রাখেন, এই সমস্যাটা আপনার মধ্যে আছে কিনা সেটা আপনি নিজে নিজে খুঁজে দেখেন। আপনার প্রোডাক্টের যদি কোয়ান্টিটি না থাকে, কোয়ান্টিটি বাড়িয়ে তোলেন। যদি কোয়ালিটি লেস হয়ে থাকে, তাহলে সেটাকে কোয়ালিটি ফুল করে তোলেন। তাহলে আপনি দেখবেন মার্কেট প্লেসে ফিরে আসতে পেরেছেন, রিকভারি করতে পেরেছেন। আশা করছি আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, শুভকামনা থাকলো প্রত্যেকের প্রতি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।